হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে এত গরম যে আমি স্নান সবেমাত্র করে উঠে আমার মাথা আঁচড়াতে আঁচড়াতে আমি ঘেমে হয়ে গেছি। আর আজকে গরম হওয়াটাও স্বাভাবিক, কারণ আমি যেদিন ভিডিওটা শ্যুট করেছি সেদিন ছিল নীল পুজো। আর নীল পুজোতে যে কি খতরনাক গরম দেয় সেটা আমরা সবাই জানি। আর আজকে আমি এখনো পুজো দিইনি, কারণ আমার শাশুড়ি মা অলরেডি উপোস করেছে, তিনিই আজকে পুজো দেবে, তাই আমি ডাইরেক্ট রান্নাঘরে চলে আসলাম। আর আজকের ভিডিওতে আমার বক্তব্য শুরু করার আগে আমি সকল মায়েদের জানাই একটা স্যালুট বড় করে, কারণ এই গরমের মধ্যে যে নীলের ঘরে বাতি জ্বালানোর জন্য সমস্ত মায়েরা যেভাবে উপোস করে থাকে সেটা সত্যি ভাবার বাইরে। যেখানে সারাদিন হয়তো না খেয়ে থাকলেও এতটা কষ্ট হবে না, কিন্তু এই অসহ্য গরমে সারাদিন জল না খেয়ে থেকে কিভাবে মায়েরা সন্ধ্যার পর সেই গিয়ে পুজো দিয়ে তারপরে জল খায়, সেটা সত্যি ভাবার বাইরে। আর আজকের দিনে হয়তো ঠাকুরও তাদের পরীক্ষা নেয় যে কত তুমি সহ্য করতে পারো, তাই জন্য এই দিন এত বেশি গরম দেয়। কোনো জায়গায় এক ফোঁটা হাওয়া বাতাস তো নেই, উল্টে এই টাক ফাটানো রোদের মধ্যে গিয়ে গঙ্গায় স্নান করা, তার ওপর লাইনে দাঁড়িয়ে এই নীলের ঘরে বাতি জ্বালানো বা পুজো দেওয়া, এই জিনিসটা সত্যি ভাবার বাইরে। আর সত্যি ভাবলে এই জিনিসটা আরো বেশি অবাক হয় যে আমরা সন্তানেরা হয়তো সবাই এর দামও দিতে পারি না। আমাদের বাবা মায়েরা আমাদের জন্য এত কিছু করে, অথচ বড় হয়ে আমরাই তাদের প্রশ্ন করি যে তোমরা আমাদের জন্য কি করেছো যে তোমার কথাটা আমি শুনবো। জিনিসটা খুবই খারাপ লাগে। যাই হোক, বাবা মায়েদের কাছে সব সন্তানই যেমনই হোক না কেন তাদের চোখের মণি। আর দ্বিতীয়ত হচ্ছে সব সন্তানেরা তেমন হয়ও না, তাই এই কথাটা বলে বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। আর আসা যাক এবারে আমার মিনি ব্লগে। আর আজকে যেহেতু আমার শাশুড়ি মা উপোস করেছিলেন, তাই আমি বলেছি যে আমি রান্নাবান্না করব। বেসিক্যালি আমিই রান্নাবাড়ি করি, কিন্তু আমার শাশুড়ি সমস্ত কিছু কেটে কুটে দেয়। এবার আজকে যেহেতু উনি উপোস করেছিল, তাই আমি বারবার বলছি যে তোমাকে কিছু কাটতে কুটতে হবে না, আমি সেরকম একটা রান্না করব না, তো আমি অল্প কিছু রান্না করবো, আমি নিজেই কেটে কুটে নেব। কিন্তু ওই যে মায়েদের স্বভাব থাকে না, খুচখুচ করবে, বসে থাকলে নাকি খিদে পায়, বসে থাকলে নাকি সময় কাটে না, তাই বারণ করা সত্ত্বেও আমাকে সমস্ত সবজি কেটে দিয়েছে, যেটা তো তোমাদেরকে আমি দেখালাম। আমি আলু পটলের তরকারি করার জন্য আলু পটল কেটে দিয়েছে, তারপরে ডাল করার জন্য আমাকে আমটাও অবধি কেটে দিয়েছে, তার পাশাপাশি ভাত করে রেখেছে, আবার ভাতের মধ্যে আলু সেদ্ধও দিয়ে দিয়েছে, যেটা দিয়ে আমি আলুটা মাখলাম। এর পাশাপাশি আবার আমি ভাত খাবো বলে আমার জন্য আর গোল গোল করে আলুও ভেজে রেখেছে। মানে আমি কোথায় বারণ করেছি যে কিছু করতে হবে না, তুমি চুপচাপ বসো, আর উনি খুচখুচ করে করেই যাচ্ছে। আমি যে এই রান্না করছি না, কতবার যে এসছে তার ঠিক নেই, যে এইটা করে দেবো ওটা করে দেবো, আমি বারবার বলছি না তুমি গিয়ে যাও বসো, এই করে করে মানে আমি রান্নাঘর থেকে দাঁড়াচ্ছি, এরকম একটা ব্যাপার। তো আজকে আমি রান্না করব ডাল, আলু মাখা আর আলু পটলের তরকারি। আর সত্যি কথা বলতে না, সংসার জীবনটা এমন হয়ে গেছে যে এই বাড়িতে এসে রান্নাবাড়ির দায়িত্ব নিয়ে মানে নিজে রান্নাবাড়ি করতে করতে একটুখানি বুঝে গেছি কে কোন জিনিসটা ভালো খায়, কোন জিনিসটা হলে সে দুটো ভাত বেশি খেতে পারবে। কিন্তু এখানে কথা হচ্ছে যে আজকে আমাদের বাড়িতে আলু পটলের তরকারি হচ্ছে না, এখানে পটলটা শুধুমাত্র আমিই ভালো খাই, আর কেউ আলু পটলের তরকারি খাবে না। ওই জন্য আমি আরও যেন সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে আলু পটলের তরকারিটা করছি যাতে সবাই খায়। কিন্তু শেষ পর্যন্ত রাগের বিষয় হচ্ছে আমার এটা যে কেউ আলু পটলের তরকারি সেই খায়নি, সবাই ডাল আর আলু মাখা দিয়ে ভাত খেয়েছে। আর আলু মাখা হলে না আমার বরেরও কিছু দরকার হয় না, ডাল আর আলু মাখা দিয়ে ভাত খেয়ে নেয়। তাই জন্য আমি আলু মাখাটা একটু সবসময় পেঁয়াজ ভেজে আলু মাখি, আর তার সাথে ধনেপাতাও ছড়িয়ে দিই। আর আমি যেহেতু ঝাল খেতে খুব একটা বেশি পারি না, কিন্তু আমাদের এই বাড়ি সবাই একটু ঝাল বেশি খায়, তাই জন্য আমি কি করি লঙ্কার বদলে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিই। তাই আমার সমস্ত রান্নাতেই গোলমরিচের ছোঁয়া থাকে, এরকম একটা বলতে পারো। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমি জীবন আর আলু পটলের তরকারি এই বাড়িতে রান্না করবো না। যতবার রান্না করেছি কেউ না কেউ ফেলেছে, কেউ শুধু পটল বেচে আলাদা করে তারপরে শুধু আলুটা খেয়েছে, আমার দেখে খুব গায়ে লাগে। তাই এবার থেকে পটল আনলে শুধু আমি পটলগুলো ভেজে ভেজে ডাল দিয়ে খেয়ে নেবো, কাউকে আর আলু পটলের তরকারি করেই দেবো না। এমনিতে এই বাড়ির সমস্ত বাজার আমার শাশুড়ি মা নিজের হাতে করলেও উনি সবসময় কিন্তু আমাকে জিজ্ঞাসা করে যে আজকে কি আনবো, কি খাবে বা কি রান্না করবে, সমস্তটাই আমার কাছে জিজ্ঞাসা করে। কারণ সবজি টবজি সমস্ত উনি কেটে দিলেও রান্নার দায়িত্বে আমি থাকি, আর আমার হাতের রান্নাও এই বাড়ির প্রত্যেকজনেই খুব ভালো খায়, তাই জন্য রান্নার দায়িত্বটা সবসময় আমিই করি। মাঝে মধ্যে আমিও ছুটি নিই, যেদিন আমার ইচ্ছা হয় না সেদিন আমি রান্না করি না। কারণ দেখো, একেতে তো এত গরম, তার মধ্যে আমি নতুন বিয়ে করে এসেছি, আর আমার এরকম রান্না করার কোনো অভ্যাস নেই। তার মধ্যে এই গরমের মধ্যে গ্যাসের সামনে দাঁড়িয়ে এই প্রথমবার আমি এরকম ফেস করছি গরমটা রান্না করার। তো আমি এত পরিমাণে ঘামছি, আমি সে হারে জল খাচ্ছি আর সে হারে ঘামছি, এরকম একটা অবস্থা। মানে এরকম করে মাঝে মধ্যে আমার, তাই জন্য আমি ছুটিতে থাকি, মানে আমি কোনো দিন 10টা 11টা অবধিও ঘুমিয়ে থাকি, উঠি না সেই দিন, এরকমও হয়। আবার মাঝে মধ্যে আমি ওই বাড়িতেও 2-1 দিনের জন্য ঘুরতেও যাই। তো সব মিলিয়েই সংসার চলছে আমার। এই কথাগুলো বলতে বলতে এই সূত্রে আবার আমার একটা কথা মনে পড়লো, মানে কথা বলতে বলতে অন্য কথা মনে পড়ে না, সেরকমই একটা কথা। যখন আমি ওই বাড়িতে ছিলাম, মানে আমার যখন বিয়ে হয়নি, তখন তো আমি কোনো রান্নাবাড়ি করতাম না, মাঝে মধ্যে একটু খাবার দাবার বানাতাম, মানে ফ্যান্সি স্টাইলের ফাস্টফুড টাইপের কিছু বানাতাম। আর তাও যদি রান্না করতাম তো থালা বাসন মাকে সব দিয়ে দিতাম, তুমি ধোও, এরকম একটা ব্যাপার। তখন না মা সবসময় বলতো যে ঘরোয়া কিছু রান্না করাটাও শেখ, কারণ শ্বশুরবাড়ি গিয়ে তুই কিছু রান্নাই করতে পারবি না, আর এইসব খাবার কি রোজ প্রতিদিন কেউ খাবে নাকি। তখন আমি মাকে একটা কথাই বলতাম যে সময় আসলে সবই ঠিক
আমি পেরে যাবো। আর যখন আমি খুন্তি চালাতে পারি, রান্না করতে যখন জানি, তখন আমি সমস্ত রান্নাই করতে পারবো, তুমি এত চিন্তা করো না। আর দেখো সেই জিনিসটাই হলো, আমি কিন্তু এই বাড়িতে এসে মানে আমার বউ ভাতের পরের দিন কি তার পরের দিন থেকেই রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছি। কিন্তু জানো তো, সত্যি কথা বলতে আমি বিয়ের আগে এই জিনিসটা অনেক শুনেছিলাম যে দুই বাড়ির রান্না যদি অন্যরকম হয় তাহলে আমাকে আবার রান্না শিখতে হবে। মানে আমার বাপের বাড়ির রান্না যদি শ্বশুর বাড়ির লোকের পছন্দ না হয়, তো শ্বশুর বাড়ির লোক যেরকম রান্না খায় সেই হিসেবে হয়তো আমাকে রান্না শিখতে হবে। কিন্তু এই জিনিসটা এখানে আমাকে একদমই ফেস করতে হয়নি, কারণ আমি যেই রকম রান্না করি আমার শ্বশুর বাড়ির লোক উল্টে সেই রান্নাটা আরও বেশি ভালো খায়। তো এই ক্ষেত্রে আমার একটা প্লাস পয়েন্ট তো ছিল। আর এখানে আমার রান্নাবাড়ি সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাত খাবো। আর আমার শাশুড়ি মা সমানে বকেই যাচ্ছে এই ভাতটা আমি আজকে লেটে খেয়েছি বলে। আর এটা পান্তা ভাত ছিল, তাই জন্য আমাকে যেন আলুও ভেজে রেখেছিল। তো পান্তা ভাতকে এই টাক ফাটা রোদ্রে বেরিয়ে পড়েছে আমার শাশুড়ি মায়ের সাথে গঙ্গায় স্নান করতে। তবে হ্যাঁ, আমি স্নান করব না, কারণ এই রিচুয়ালসটা এখনও রয়েছে যে আমার বিয়ে যেহেতু 1 বছর হয়নি, আমাকে প্রচুর রিচুয়ালস ফলো করতে হচ্ছে। তার মধ্যে একটা রিচুয়ালস হচ্ছে কি, আমি বিয়ের 1 বছর গঙ্গায় নামতে পারবো না। আর সত্যি কথা বলতে আমি গঙ্গায় নামতে একটু ভয় পাই। আর এখানে তোমাদের একটা জিনিস দেখায়, শুধু আমার শাশুড়ি মা আসেনি, এই দেখো আমার শ্বশুরমশাই এসেছে, যিনি এখন গঙ্গায় সাঁতার কাটছে। এরপর গঙ্গায় স্নান করে এই গঙ্গার ঘাটেরই যে শিব মন্দিরটা ছিল, তাই সেই শিবের মাথাতেই সবাই জল ঢালছিল। তবে এখনই কিন্তু তারা উপোস ভাঙবে না, এখনও পুজো দেবে, তারপর উপোস ভাঙবে। এরপর গঙ্গায় স্নান সেরে গঙ্গা থেকে কিছু জল নিয়ে আমরা চলে এসেছি বাড়ি। আর বাড়িতে এসে আমার অবস্থা ঠিক এরকম, বুঝতে পারছো, মানে আমি ঘেমে হয়ে গেছি। আমি ছাতার তলাতে এসেছি, ছায়ার মধ্যে থেকে এসেছি, তারপরেও এরকম অবস্থা আমার। এই গরমের মধ্যে সমস্ত মায়েরা কি হারে উপোস করছে, তা আবার নির্জলা। আর আজকে যেহেতু আমার শাশুড়ি মা উপোস করেছিল আর আমি ঘরে শিবলিঙ্গ পেতেছিলাম, তাই শিবের মাথায় জল ঢেলে আজকে শাশুড়ি মাই পুজোটা দিয়ে দিয়েছে। আর এরপর আমার বর আসতে আমি আর আমার বর খেয়ে দিয়ে নিয়ে আবার আমি বেরিয়ে পড়েছি শাশুড়ি মায়ের সাথে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তবে পুজোটা আজকে আমি দেবো না, পুজো দেবে আমার শাশুড়ি মা, আমি খালি গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকবো। তো এই ছিল আমার নীল ষষ্ঠীর দিনের ভিডিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। আর শেষ করার আগে আমি সমস্ত মায়েদেরকে আবারও একবার শ্রদ্ধার প্রণাম জানিয়ে ভিডিওটা শেষ করলাম। আসছি তাহলে, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।